জবাবদিহি ছিল না বলেই ১৫ বছর ধরে দেশে লুটপাট দুঃশাসন, বললেন তারেক রহমান। নারীর ক্ষমতায়ন বাড়াতে চায় বিএনপি। বিশ্বকে বদলাতে নতুন প্রজন্মকে স্বপ্নদ্রষ্টা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, লক্ষ্যে স্থির থাকার তাগিদ। টাঙ্গাইলের ছাত্র পারভেজ হত্যার দায় স্বীকার ২ আসামি। অভিযুক্ত ২ ছাত্রীকে ধরতে অভিযান চালাচ্ছে র্যাব। এবার ভারতীয়দের ভিসা স্থগিত করল পাকিস্তান। ভারতের সঙ্গে বিমান চলাচল এবং সব ধরনের বাণিজ্য বন্ধেরও ঘোষণা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তসনিমুল জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র যেন আবারও বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথাও জানান তিনি। বৃহস্পতিবার ৩১ দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাষ্ট্র কাঠামোয় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে বিএনপির ৩১ দফা সংস্কার নিয়ে বৃহস্পতিবার কর্মশালায় যোগ দেয় ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা। দিনব্যাপী এই কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির প্রশিক্ষণ সেলের নেতারা। নিজ জেলা ঠাকুরগাঁয়ের কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩১ দফায় কতগুলো মৌলিক বিষয় এসেছে, বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দেওয়ার চিন্তা ভাবনাগুলো এখানে এসেছে। যে চিন্তা ভাবনাগুলোকে আমরা যদি জনগণকে বোঝাতে সক্ষম হই, তাহলে নিশ্চয়ই আমাদের জনগণই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে সেই নতুন রাষ্ট্রকে গঠন করবার। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ সংস্কারের কথা বিএনপি প্রথম এনেছিল বলে উল্লেখ করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবগুলো ব্যবস্থাই আমরা ৩১ দফায় আনার চেষ্টা করেছি, কিন্তু আমরা যখন দিয়েছি, আমরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। আর অন্য যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন, কিভাবে দিচ্ছেন, এটি বিচারের দায় আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি, ওটা আমি আর বলতে চাই না। গণতন্ত্রে মতভিন্নতা থাকবেই উল্লেখ করে দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন জনের কাছে বিভিন্ন বিষয়টি প্রায়োরিটি, বাট আমরা সকলের সবকিছুকে আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। রাজনৈতিক প্রতিপক্ষের কাছেও ৩১ দফার বার্তা পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার দোসররা আদালতে দাঁড়িয়ে হুমকি ধামকির মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হুমকি ধামকির সাহস কিভাবে পায় সেই প্রশ্ন তোলেন রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী দাবি করেন, রাজধানী সহ বিভিন্ন স্থানে ফ্যাসিস্টরা মিছিল করছে, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে, অথচ তারা ধরাছোঁয়ার বাইরে। প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টরা বহাল তবিয়তে আছে উল্লেখ করে তিনি দাবি করেন, সরকারের ওপর মহলে টাকা দিয়ে তারা স্বপদে বহাল আছে, যা বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে। এ সময় রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার সরকারের সময় বিএনপির নেতাদের সাধারণ বন্দীদের মতো কারাগারে ফেলে রাখা হতো, ডিভিশন দেওয়া হতো না, অথচ এখন শেখ হাসিনার দোসররা কারাগারে আদর যত্নে থাকছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনী নীরবতায় তারা এসব সুযোগ পাচ্ছে বলেও দাবি করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে। ভারতে পলাতক হাসিনা একের পর এক হুঙ্কার দিচ্ছে। জুলাই আগস্টের শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত।
প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তাদের এই সাক্ষাৎ হয়। এ সময় ইশরাক হোসেন জানাতে চান, আদালতের রায়ের পরেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তাকে পরিচয় করিয়ে দিয়ে কেন গেজেট প্রকাশ হচ্ছে না। তিনি জানান, নির্বাচনী ট্রাইব্যুনালের মামলার রায়ের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং সেটি কিভাবে কার্যকর করা হবে তা জানতেই নির্বাচন কমিশনে যান তিনি। বলেন, আদালতের আদেশ হচ্ছে রায়ের কপি পাওয়ার 10 কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। ইসি এই বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। দায়িত্ব পেলে মেয়র হিসেবে তার মেয়াদ কতদিনের হবে এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, নির্বাচন কমিশনে গেজেট প্রকাশ করলে আইনজীবী প্যানেলের সঙ্গে বসার পর সেটা জানা যাবে। অনিয়ম এবং দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন এবং ফলাফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। গত 27 মার্চ সেই ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল। ফাইলটা আসছে, এখানের পরে একটা গ্যাজেট হবে, সেটার একটা টাইম ফ্রেম আছে। তারপরে গতকালকে নিউজ আপনারা জানেন যে একটা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তো সেটারই একটা ফলো আপ আমাদের ইন্টারনাল ডিসকাশন বলেন, বা আমি যেহেতু এখানে মূল ছিলাম, বাদী ছিলাম, আমার তো একটা এই যে কী হচ্ছে সেটা আপডেট নেওয়ারও একটা বিষয় থাকে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। এজন্য নির্বাচন কমিশনকে দিতে চায় সব ধরনের সহায়তা। সকালে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এসব কথা জানান দেশটির হাই কমিশনার সুসান রাইলি। এ সময় ভোটার তালিকা হালনাগাদ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রসঙ্গে অবহিত করেন সিইসি। সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে কথা বলতে আগারগাঁও নির্বাচন ভবনে আসেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলি। পরে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সুসান রাইলি জানান, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, এজন্য সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী। পরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি ও সংস্কার প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছে, পাশাপাশি দিয়েছে সব ধরনের সহযোগিতার আশ্বাস। আমরা যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা চাই, সাপোর্ট চাই, দে আর রেডি টু সাপোর্ট আস, সাপোর্ট দি ইসি অ্যাজ পার আওয়ার রিকোয়েস্ট। এবং এটাও বলছেন যে কোনো যদি প্রয়োজন হয় আমাদেরকে কল করবেন, কল করে আপনাদের প্রয়োজনটা জানাবেন। ভোটার তালিকা হালনাগাদ, আন্তর্জাতিক পর্যবেক্ষক সহ নির্বাচন কেন্দ্রিক নানা বিষয়েও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা হয়েছে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকে বদলাতে নতুন প্রজন্মকে স্বপ্নদ্রষ্টা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে কাতার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৩-০ তত্ত্বের বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, যারা দুনিয়া বদলাতে চান তাদের অবশ্যই লক্ষ্য স্থির করতে হবে। 4 দিনের সফরের শেষ দিন বৃহস্পতিবার দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে ৩-০ তত্ত্বের উপর আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তৃতায় দারিদ্র্য, বেকারমুক্ত বিশ্ব এবং পরিবেশ রক্ষার উপর জোর দেন তিনি। ৩-০ তত্ত্বের ভিশন হলো এমন একটি দেশ গড়ে তোলা যেখানে দারিদ্র্য ও বেকারত্ব থাকবে না এবং পরিবেশ বিধ্বংসী কিছু হবে না। বর্তমান প্রজন্মকে বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্রজন্ম উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের মেধাকে কাজে লাগাতে হবে। বিশ্বকে বদলাতে হলে নতুন প্রজন্মকে স্বপ্নদ্রষ্টা হতে হবে। তারা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা বা গবেষণা বন্ধ করে দিলে বিশ্ব এগিয়ে যেতে পারবে না। অধ্যাপক ইউনূস বলেন, বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় অর্থ ও সম্পদ ধীরে ধীরে কিছু সংখ্যক মানুষের হাতে জমা হচ্ছে। এ কারণে সমাজের বড় একটি অংশ দিন দিন আরও দরিদ্র হচ্ছে। দরিদ্র প্রকৃতির সৃষ্টি নয়, বরং মানুষের তৈরি করা একটি ব্যবস্থা। সামাজিক ব্যবস্থা এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র মানুষদের উদ্যোক্তা বানিয়ে এই সমস্যা দূর করা সম্ভব।
নতুন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন দেখারও আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নূর সেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল না করে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করলেও সত্যিকারের স্বাধীন বিচার বিভাগ হবে না বলে আদালতকে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। হাইকোর্ট তিনি বলেন, মূলত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের মাধ্যমে অধস্তন আদালতের উপরে প্রধান বিচারপতি এবং আইন মন্ত্রণালয়ের দ্বৈত শাসন চলছে। ১১৬ অনুচ্ছেদের মাধ্যমে অধস্তন আদালতে বিচারকদের নিয়োগ, পদোন্নতি সহ নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির ওপর ন্যস্ত। তবে সেক্ষেত্রে প্রধান বিচারপতির সাথে পরামর্শের জন্য বলা হয়েছে। বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি দেবাশিস রায়ের দ্বৈত বেঞ্চে ১১৬ অনুচ্ছেদ বাতিল চেয়ে করার রিটের রুল শুনানির দ্বিতীয় দিন এসব কথা বলেন তিনি। আইনজীবী বলেন, স্বাধীন সার্বভৌম আদালত থেকে বিচার পাওয়া নাগরিক অধিকার, কিন্তু দীর্ঘদিন ধরে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে বিচার বিভাগ নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ সময় অধস্তন আদালতের বিচারকদের দুর্নীতির নানা ঘটনা হাইকোর্টের নজরে এনে রিটকারীদের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের নিজস্ব সচিবালয়ের প্রতিষ্ঠা হলে তা অনেকটা নিয়ন্ত্রণ হবে। পরে পরবর্তী শুনানির জন্য মঙ্গল ও বুধবার দিন নির্ধারণ করেন আদালত। যে একজন সাক্ষী তার সাক্ষ্য দিতে এসেছেন, এই সাক্ষী যিনি সাক্ষ্য দিতে এসেছেন তাকে বিদায় করার জন্য সংশ্লিষ্ট বিচারক সহ কয়েকজন এজলাস থেকে নেমে এসে তাদেরকে বিদায় সম্বর্ধনা জানিয়েছেন। এই যে প্রটোকল দিয়েছেন একজন বিচারক এসে সাক্ষীকে, এগুলো সব কিছুই হলো আইন মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রণের বাস্তব রূপ। হত্যার উদ্দেশ্যে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজকে ছুরিকাঘাত করা হয়নি বলে র্যাবের কাছে দাবি করেছেন মূল আসামি মেহরাজ ইসলাম। বলেছেন, বন্ধুর ডাকে সাড়া দিতে গিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা। বিকেলে রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনে র্যাব ১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম এই তথ্য জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন মেহরাজ। তবে পারভেজ হত্যার মূল কারণ বাকি আসামিদের গ্রেফতারের পর জানা যাবে বলে জানিয়েছে র্যাব। এই ঘটনায় সংশ্লিষ্ট ২ ছাত্রীকে আটক করতে অভিযান চালাচ্ছে র্যাব। এদিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পারভেজ হত্যা মামলার আরেক আসামি আল কামাল শেখ। ঘটনার সাথে সম্পৃক্ত সেটা তাদের স্বীকারোক্তি উনি দিয়েছেন। বাকি আরও কয়েকজন আছে গ্রুপে আরও কয়েকজন রয়েছে, তাদের সহ একসাথে পেলে ক্রস চেক করলে আসলে জিনিসটা সম্পৃক্ত হয়ে যায়। একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাচ্ছে, এখান থেকে আরও কিছু নতুন লিড পাচ্ছি আমরা। একই সাথে যে দুজনের কথা জিজ্ঞেস করলেন 2 ছাত্রী, তাদের ব্যাপারেও আমাদের তথ্য রয়েছে। আমরা চেষ্টা করতেছি অনেক দ্রুত তাদেরকে ধরার জন্য। প্রায় 2 মাসের অচল অবস্থার শেষে প্রাণ ফিরছে কুয়েট ক্যাম্পাসে। সকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন উপাচার্য এবং উপ উপাচার্য। এই পদে নতুন নিয়োগে গঠন হচ্ছে সার্চ কমিটি। এর আগে এক দফা দাবি পূরণে 58 ঘন্টা পর অনশন ভেঙে মিছিল করেছেন শিক্ষার্থীরা। 4 মে থেকে শুরু হচ্ছে ক্লাসও। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের প্রশ্নে ছাত্রদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে 18 ফেব্রুয়ারি। শুরুতে অজ্ঞাত 500 জনকে আসামি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। পরবর্তীতে 22 শিক্ষার্থীর নামে পাল্টা মামলা করে বহিরাগত এক ব্যক্তি। সংঘর্ষের ঘটনায় 37 জনকে বহিষ্কার করে কুয়েট প্রশাসন। এর জেরেই শুরু হয় উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলন। সে দাবি পূরণ না হওয়ায় সোমবার থেকে আমরণ অনশনে যান বিক্ষুব্ধরা। এর জেরে বুধবার প্রত্যাহার হয় 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ। হল খোলার পাশাপাশি 4 মে থেকে ক্লাস শুরুর ঘোষণাও দেয় প্রশাসন। অবশেষে বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে অব্যাহতি দেওয়া হয় কুয়েট উপাচার্য ও উপ উপাচার্যকে। সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই 2টি পদে নতুন নিয়োগ প্রদান করা হয়। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ে চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব। দাবি আদায়ের পর দীর্ঘ 58 ঘন্টার অনশন ভাঙেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ফেরে প্রাণ চাঞ্চল্য। নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন আসবে তারা শিক্ষক এবং ছাত্রদের
সম্পর্ক আর কি শিথিলে সাহায্য করবে। এরকম একটা নিউজ পাওয়ার পর আসলে আমার আসলে আমি আনন্দ আমার ভাষায় প্রকাশ করতে পারতেছি না। 2 তারিখ থেকে হল খোলা প্রথমে ছিল, পরে সিন্ডিকেট সেটা কাল বিকাল থেকে করে ফেলেছে। গতকাল বিকাল থেকে হল তো পুরোপুরি খোলা হয়ে গেছে, আর ক্লাস 4 তারিখ থেকে হল সে 4 তারিখ থেকে হবে। এতে প্রায় 2 মাস ধরে চলা অচলাবস্থা শেষে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। তবে নিরাপত্তার স্বার্থে মূল ফটকে এখনও রয়েছেন অতিরিক্ত পুলিশ সদস্যরা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। অপহরণের 9 দিন পর মুক্তি পেয়ে ফিরে এসেছে খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে এই বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা। অপহৃত 5 শিক্ষার্থীকে মুক্তি দেয়ায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদের সদস্যরা। এর আগে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে সোমবার ইউপিডিএফ এর গোপন আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় চাঁদা আদায়ের রসিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্ম সহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়। বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে ওই 5 শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা। রাজশাহী, খুলনা বিভাগ এবং নীলফামারী, ফরিদপুর সহ 6 জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে সারা দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় হতে পারে বৃষ্টি। আগামী 5 দিন সারা দেশেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টি হলেও কমবে না গরমের তীব্রতা। ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 39.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস। এবছর বাংলাদেশে আরও 30 লাখ মানুষ অতি দরিদ্র হবে। এতে অতি দারিদ্র্যের হার বেড়ে দাঁড়াবে 9.3%। বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর শ্রমবাজারের দুর্বল অবস্থা অব্যাহত থাকবে। এছাড়া সাধারণ মানুষের মজুরি কমায় দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে থাকা মানুষের প্রকৃত আয় কমতে পারে। বিশ্বব্যাংক বলছে, অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতির কারণে গরিব মানুষের জীবনে বেশি প্রভাব পড়ছে। এতে বৈষম্য আরও বাড়বে বলে মনে করে বিশ্বব্যাংক। প্রতিবেদন অনুসারে অতি দারিদ্র্যের হার 7.7% থেকে বেড়ে 9.3% উঠবে। একই সঙ্গে চলতি বছর জাতীয় দারিদ্র্যের হার 20.5% থেকে বেড়ে হবে 22.9%। গণপরিবহনে নারীদের হয়রানি বন্ধে নজরদারি বাড়ানো, সিসিটিভির ব্যবস্থা সহ আইন কার্যকরের দাবি জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, ডিটিসিএ এবং বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডিটিসিএ ভবনে এক অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়। বক্তারা বলেন, নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। চুপ থেকে নয়, প্রাপ্য সম্মান এবং সহযোগিতার মাধ্যমে হয়রানির প্রতিবাদ এবং প্রতিরোধ করতে হবে। এর আগে সুইডেন দূতাবাসের সহায়তায় 5 দিনের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া 161 জন চালককে সনদ প্রদান করা হয় এই অনুষ্ঠানে। আমাদের সরকারের নজরদারি এখানে রাখতে হবে। আপনার নির্দেশনা এখানে প্রয়োজন। আমাদের সিকিউরিটি কিছু ইকুইপমেন্ট প্রয়োজন, যেমন সিসিটিভি ক্যামেরা বাসগুলোতে রাখা, তারপরে পুলিশের সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা, যাতে একজন কেউ কমপ্লেন করলে সাথে সাথে একটা রেস্কিউ টিম থাকে। এটা শুধু আনুষ্ঠানিক সচেতনতা কার্যক্রম নয়, গণপরিবহনে নারীর মর্যাদা ও নিরাপত্তার বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষের কোনো ভয় ছাড়াই যে কোনো জায়গায় অবস্থানের অধিকার রয়েছে। প্রবলেমটা রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের পারস্পরিক একটা শ্রদ্ধাবোধ। এই জিনিসটা যতদিন পর্যন্ত না আসবে, যতদিন পর্যন্ত আমরা এই শ্রদ্ধাটা আমাদের নারী জাতিকে আমরা দেখাতে না পারবো, ততদিন এটা হবে না। কাল থেকে চট্টগ্রামের লালদিঘি মাঠে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা এবং বৈশাখী মেলা। এবছর এই খেলার 116তম আসর অনুষ্ঠিত হবে। তবে এবার সড়কে বসতে দেয়া হচ্ছে না মেলা। পুলিশ বলছে, যানজট এড়াতে এমন সিদ্ধান্ত।
শুক্রবার বিকেল 4টায় চট্টগ্রামের লালদিঘি মাঠে আয়োজন হবে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। অংশ নেবেন বিভিন্ন স্থানের শতাধিক বলি। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাঠের আশপাশে বড় এলাকা জুড়ে বসে মেলা, ছড়িয়ে যায় সড়কেও। তবে এবার মূল সড়কে মেলার বিস্তারে বিধিনিষেধ প্রশাসনের, এতে অনেক বিক্রেতা পড়েছেন বিপাকে। অনেক কিছু কেনাকাটা করবো, প্রত্যেক বছর আমি আসি, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে যাই। 7 বছর ধরে আসি, বসতে দেয় ভালো মতো, এইবারই ঝামেলা। পুলিশ বলছে যানজট ঠেকাতে এবার সড়কে মেলা বসা নিয়ে কঠোর অবস্থানে প্রশাসন। পলিসি লেভেলের সাথে যারা আয়োজক কমিটি আছে ওদের সাথে আমাদের মিটিং হয়েছে এবং ওনারা স্বীকার করেছেন যে ওনারা রাস্তা ব্লক করে কোনো কিছু করবেন না। তো আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি, কারণ আপনি রোড ব্লক করলে তো মানুষের দুর্ভোগের শিকার হবে, তো মানুষ এই দুর্ভোগটা কেন নেবে। তবে মূল আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে কমিটি, মঞ্চ তৈরি। মঞ্চটা আপনারা দেখছেন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং যে মঞ্চ থেকে উদ্বোধন করা হবে, যেখানে চিফ গেস্ট আসবেন, অতিথিরা আসবেন, যেখান থেকে উদ্বোধন ঘোষণা করা হবে, পুরস্কার দেওয়া হবে, সেটাও তৈরি হচ্ছে। ব্রিটিশদের বিরুদ্ধে যুব সমাজকে সংগঠিত করতে 1909 সালে এ খেলার প্রবর্তন করেন আন্দরকিল্লার বদরপাতি লেনের আব্দুল জব্বার সওদাগর, যা এখনও চলমান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।